ফ্যাসিবাদের নিদর্শন সংরক্ষণ করে গণভবনকে জুলাই অভ্যুত্থান জাদুঘর তৈরি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। সকালে গণভবন পরিদর্শন করে এই কথা বলেন তিনি। এ সময় নাহিদ ইসলাম জানান, জাদুঘরে গণ অভ্যুত্থানের পাশাপাশি তুলে ধরা হবে 16 বছরের গুম নির্যাতনের চিত্র। এ বিষয়ে আগামীকালের মধ্যে কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ বৈঠকে গণভবনকে জাদুঘর হিসেবে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে একদিন পরেই গণভবনে পরিদর্শনে যান তথ্য ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ক্রীড়া ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। গণভবনকে জাদুঘরে রূপান্তর করার উদ্দেশ্য তুলে ধরেন তথ্য, ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে এবং এটি শুধু বাংলাদেশেই নয়, আমরা পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে কোনো স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে। জাদুঘরে প্রাথমিক পর্যায়ে স্থান পাওয়া বিষয়গুলো জানান তিনি। এখানে প্রথমত যে এই যে 36 দিনের যে অভ্যুত্থানটি, সেই অভ্যুত্থানের পুরো সামগ্রিক স্মৃতিটা থাকবে, দিনলিপিতে থাকবে। আমাদের যে শহীদ যারা হয়েছেন এই আন্দোলনে, তাদের স্মৃতি থাকবে, তাদের তালিকা থাকবে এবং এই পুরো 16 বছরের যে আমাদের যেই নিপীড়ন হয়েছে, যারা গুম হয়েছে তাদের তালিকা থাকবে এবং যাদের বিচার বহির্ভূত হত্যা হয়েছে, এই সকল বিষয়গুলোর একটা রিপ্রেজেন্টেশন থাকবে। গণভবনকে জাদুঘরে রূপান্তর করার লক্ষ্যে শীঘ্রই কমিটি গঠনের কথা জানান যুব ক্রীড়া ও শ্রম বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। একটা কমিটি করার মাধ্যমে স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে, যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন, তাদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে। পরবর্তী প্রধানমন্ত্রী কোথায় থাকবেন সে বিষয়ে পরে আলোচনা করে নির্ধারণ করা হবে বলেও জানান এই দুই উপদেষ্টা। বৃহস্পতিবার আমাদের সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে গত জুলাই ও আগস্টে ছাত্র অভ্যুত্থানে আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীর গুলিতে আহতদের খোঁজ নিতে হাসপাতালে যান তিনি। প্রধান উপদেষ্টা হাসপাতালটি পরিদর্শন করে চিকিৎসাধীন 11 জনের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নেন। হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদ বলেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন 4 শিক্ষার্থী। 4 জনই মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। ক্রমে তাদের অবস্থার উন্নতি হচ্ছে বলেও জানান এই চিকিৎসক। প্রধান উপদেষ্টার পরিদর্শনের সময় হাসপাতালটির যুগ্ম পরিচালক বদরুল আলম সহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন। আজ থেকে সারা দেশের পোশাক কারখানাগুলোতে স্বাভাবিকভাবে উৎপাদন প্রক্রিয়া শুরু হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখা কারখানাগুলোও আজ চালু করা হয়েছে। সকাল থেকেই শ্রমিকেরা নিজেদের কারখানায় কাজে যোগ দিয়েছেন। বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে কারখানা কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। প্রতিনিধি AK-M শিশিরের তথ্যচিত্রে নুসরাত শামিনের রিপোর্ট। টানা কয়েকদিন শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সড়ক অবরোধ, কারখানা ভাঙচুরের ঘটনায় অশান্ত হয়ে পড়েছে দেশের বিভিন্ন স্থানের শিল্পাঞ্চল। পরে বিজিএমইএ এর সিদ্ধান্ত অনুযায়ী সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস পেয়ে বৃহস্পতিবার কারখানা খোলা রাখেন মালিকরা। শ্রমিকরা কারখানায় এসে আইডি কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করছে। এরই ধারাবাহিকতায় সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলে বেশিরভাগ কারখানায় কাজ শুরু হয়েছে। কাজে যোগ দিয়েছেন শ্রমিক সহ অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীরা। আমাদের এখানে বিভিন্ন যৌথ বাহিনীর সহায়তার কারণে আমাদের বাইরের পরিস্থিতি স্বাভাবিক ছিল, কোনো সমস্যা নাই। আমরা সকাল থেকেই নিরাপত্তার সহিত কাজ করতে আসতেছি। স্যাররা নিরাপত্তা দিয়ে সহযোগিতা করতেছে এবং আমরা সুষ্ঠুভাবে কাজ করতেছি। আজকে ডিউটিতে আসছি, আমাকে দেখে এখন ভালো লাগতেছে, সবার সঙ্গে মিলামিশা কইরা। কারখানা এলাকায় নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছাড়াও রয়েছে সেনাবাহিনী এবং বিজিবি। তারা বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে।
প্রত্যেকটা শিল্প কারখানা যাচ্ছে এবং মোটামুটি সবগুলোই খোলা আছে। যেগুলো বন্ধ ছিল সেগুলোর সাথেও আমরা আলোচনা করে আমাদের পুলিশ সুপার সাহেবের নির্দেশ করে আমরা নিজেরা সেখানে গিয়ে আলোচনা করে মোটামুটি সেগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করছি। গার্মেন্টস শিল্প রক্ষায় কারখানা মালিকরা পুলিশের হাতকে শক্তিশালী করার দাবি জানিয়েছেন। পরিস্থিতি অস্থিতিশীল থাকলে অর্ডারগুলো অন্য দেশে চলে যাবে বলেও জানান মালিকরা। সবকিছু যথারীতি চলতেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো। ইনশাআল্লাহ আমাদের প্রোডাকশনের শিপমেন্টের কোনো সমস্যা হচ্ছে না। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। পূর্ব নোটিশ ছাড়া কারখানা বন্ধ ও চাকরিচ্যুত না করা, মিথ্যে মামলা প্রত্যাহার সহ শ্রমিকদের জরুরি ভিত্তিতে দেশের অর্থনৈতিক খাতকে রক্ষা করতে গার্মেন্টস ও অন্যান্য শিল্পের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে ইন্ডাস্ট্রি বাংলাদেশ কাউন্সিল আইবিসি। অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, ন্যায্য মজুরির দাবিতে যখন আন্দোলন করেছে তখন শিল্প পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। আবু সাইদ ওপর রিপোর্ট। পূর্ব নোটিশ ছাড়া কারখানা বন্ধ ও চাকরিচ্যুত না করা, মিথ্যা মামলা প্রত্যাহার সহ গার্মেন্টস শ্রমিকদের জরুরি ভিত্তিতে দেশের অর্থনৈতিক খাতকে রক্ষা করতে 10 দফা দাবি নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গার্মেন্টস ও অন্যান্য শিল্পের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ বাদল। কথা বলেন শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে। আমরা স্ব কারখানা শ্রমিকদেরকে তাদের রুটি রুজির স্বার্থে কোনোভাবেই কর্মবিরতি কিংবা কারখানা বন্ধ করা থেকে বিরত থাকার জন্য এবং শান্তিপূর্ণভাবে স্ব কারখানায় কাজে যোগদান দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একই সময় আরেক আলোচনা সভায় অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, ন্যায্য মজুরি দাবিতে যখন আন্দোলন করছে তখন শিল্প পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। গণ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ উপলক্ষে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এখানকার পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা যারা, তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছিল। সেখানে পরিষ্কারভাবে প্রশাসনিক কর্মকর্তারা উল্টো জানতে চেয়েছেন যে এই ধরনের গণতদন্ত কমিটি গঠন আদৌ কোনো বৈধতা আছে কিনা, কিংবা আপনারা করতে পারেন কিনা। মানে নাগরিকদের যে সাংবিধানিক অধিকার, সেটার পক্ষে প্রশাসনিক কর্মকর্তার দাঁড়ানোর কথা তিনি উল্টো প্রশ্ন করছেন যে এই ধরনের করাটাই আমাদের উচিত হয়নি, মানে আমরা একটা অবৈধ কাজ করছি। বিগত সরকারের আমলে গার্মেন্টস শ্রমিকদের অধিকার দাবি পূরণ হয়নি, এখনও তা পূরণ হচ্ছে না বলে অভিমত ব্যক্ত করেন আলোচকরা। অবস্থিত অপু, মাই টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, অন্তর্বর্তী সরকার যেন স্থির হতে না পারে ও সুষ্ঠু নির্বাচন দিতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে। সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারবাগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের পর তিনি এইসব কথা বলেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন থেকেও রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে না, তাই রাজনৈতিক দলই দেশের শক্তি। কোনো অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন অবস্থান করে কোনো রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে না, তাই রাজনৈতিক দলেই দেশের শক্তি, দেশের বল। একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্ব বলে আমি মনে করি। সেই জন্য আমি এই জন্য বলেছি, এই সরকারের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করুক না কেন, আমরা এই সরকারের সাথে আছি। এই সরকার যেদিনেই বিভিন্ন রাজনৈতিক দলের দাবি অনুযায়ী নির্বাচন দিবে, সেদিন পর্যন্ত আমরা তার সাথে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা তার পেটুয়া বাহিনী দিয়ে মানুষের উপর নির্মম নির্যাতন চালিয়েছিলেন। তিনি বলেন, বাংলাদেশ যেমন গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, তেমনি ভারতেরও উচিত হবে বাংলাদেশের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। সকালে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাবের 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন। যে নির্বাচন কমিশনই আসুক না কেন, বিএনপি নির্বাহী বিভাগের রক্তচক্ষুর কাছে কখনো মাথা নোয়াবে না বলেও মন্তব্য করেন রিজভী। বিশ্বের যে সমস্ত গণতান্ত্রিক দেশ, ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ভারতের বিভিন্ন কমান্ডারদের সাথে যে বৈঠক, এই বৈঠকের বিষয়ে আমি কালকেও বলেছি, এটা উদ্বেগজনক, এটা উস্কানি কিনা, এটা জনমনে প্রশ্ন দিয়েছে। আমাদের সাথে অনেক অমীমাংসিত বিষয় আছে, কিন্তু আমরা পরস্পরের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি। আমরা যেমন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি, ভারতেরও উচিত হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। যেই ক্ষমতায় আসুক না কেন, আপনার নির্বাহী বিভাগের রক্তচক্ষুর কাছে নির্বাচন কমিশন মাথা নোয়াবে না।
দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি ধীর গতিতে বাড়ছে। আগামী 24 ঘন্টা পর্যন্ত নদীগুলোই স্বাভাবিক প্রবাহ বিরাজ করতে পারে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। সুরমা কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, ব্রহ্মপুত্র ও যমুনার সঙ্গে যুক্ত নদ নদীর পানি সমতল ধীর গতিতে বাড়ছে। অপরদিকে গঙ্গা পদ্মার সঙ্গে যুক্ত নদীগুলোর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী 72 ঘন্টা এসব নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের কারণে আগামী 3 দিন দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। লক্ষ্মীপুরে বন্যা দুর্গত এলাকায় ধীর গতিতে নামছে বন্যার পানি, বেড়েছে সাপের উপদ্রব। জেলার 5টি সরকারি হাসপাতালে পর্যন্ত সাপের কামড়ে আহত হয়ে 170 জন বানভাসী চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকরা বলছেন, পানি পুরোপুরি নেমে গেলে সাপের উপদ্রব আরও বেড়ে যাবে। বানভাসী মানুষের মাঝে দেখা দিয়েছে সাপের আতঙ্ক। প্রতিনিধি শফিউল আজম চৌধুরী জুয়েলারি রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। পানের পানিতে তলিয়েছে লক্ষ্মীপুরের 5টি উপজেলা, 1টি থানা ও 4টি পৌরসভা। পানি ঢুকেছে বাসাবাড়ি, বাগান, ছোট বড় গর্ত কিংবা পরিত্যক্ত এলাকাসহ প্রায় সবখানে। এতে আবাসনস্থল থেকে বেরিয়ে আসছে বিষধর সাপ। রাস্তাঘাট ও ঘরবাড়ি সহ অনেক স্থানে এখনও হাঁটু পরিমাণ পানি, ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এতে খাদ্য ও বিশুদ্ধ পানি সংকটের মধ্যে নতুন করে বানভাসী মানুষের মাঝে দেখা দিয়েছে সাপের আতঙ্ক। বন্যার পানিতে অনেক সাপ আসছে, এই সাপের আতঙ্কে আমরা রাতে ঠিকমতো ঘুমাতেও পারি না। সাপ দেখা যাচ্ছে পথে ঘাটে, পুকুরের রাস্তা ধারে সাপ দেখা যায়। বন্যার পরবর্তী সাপের আক্রমণ খুব বেড়ে গেছে। গত এক সপ্তাহে সাপের কামড়ে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন 100 জনের বেশি মানুষ। এ নিয়ে গত 16 দিনে সাপের কামড়ে 170 জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। ভ্যাকসিন না পাওয়ারও অভিযোগ করেছেন অনেকে। পানির কারণে অনেক ভয় এবং সাপ আসছে, সাপ দেখে আমরা অনেক ভয়ে আতঙ্কে আছি। আমরা ভয়ের ভিতরে আছি, চারুকিনারে সাপ। হাসপাতালে ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি সচেতনতামূলক পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে এই চিকিৎসক। সতর্ক থাকার জন্য অনুরোধ করছি, যেহেতু ম্যাক্সিমাম সাপই হচ্ছে বিষী, এর জন্য আপনারা ভয় পাবেন না, সতর্ক থাকবেন এবং আমাদের পর্যাপ্ত ওষুধ আছে। আর সাপে কাটলে বা সাপে দংশন করলে সাথে সাথে আপনারা হাসপাতালে চলে আসবেন। বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত অ্যান্টিভেনম ইনজেকশন প্রস্তুত রাখার দাবি জানিয়েছে লক্ষ্মীপুরের বাসিন্দারা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ভারতের ত্রিপুরায় আত্মীয়ের বাড়িতে মায়ের সাথে যাওয়ার সময় বিএসএফ এর গুলিতে প্রাণ হারান 16 বছর বয়সী স্বর্ণা দাস। মৃত্যু 6 দিন অতিবাহিত হলেও স্বর্ণার বাড়িতে আত্মীয় স্বজনের কান্নার রোল যেন থামছেই না। স্বর্ণার মতো আর যেন কেউ সীমান্তে হত্যার শিকার না হয়, বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্বর্ণার স্বজনরা। প্রতিনিধি মনিরুল ইসলামের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গত 1 সেপ্টেম্বর ভারতের ত্রিপুরায় আত্মীয়র বাড়িতে মায়ের সাথে যাওয়ার সময় মৌলভীবাজারের জুরি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে প্রাণ হারায় 16 বছর বয়সী স্বর্ণা দাস। আহত হন স্বর্ণা দাসের মা। পরে পতাকা বৈঠক করে প্রায় 48 ঘণ্টা পরে মরদেহ ফেরত দেয় বিএসএফ। হত্যার ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদও জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে মৃত্যুর 5 দিন অতিবাহিত হলেও স্বর্ণার বাড়িতে আত্মীয় স্বজনের কান্নার রোল যেন থামছেই না। হঠাৎ করেই পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। 3 ভাই ও 2 বোনের মধ্যে স্বর্ণা সবার ছোট। এটুকু বয়সেই তার মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা। একজন স্কুল ছাত্রী, অপ্রাপ্ত বয়স্ক এবং একজন সংস্কৃতি কর্মী সে। তো তার এই মর্মান্তিকভাবে তাকে সীমান্তে নিহত করার আমরা জুড়িবাসীর পক্ষ থেকে প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। আমরা তো ক্ষতি পুষে কখনো নেওয়া যাবে না, তারপর আমি উচিত ক্ষতিপূরণ এবং এটাই হত্যার বাংলাদেশের সরকারের কাছে আমি হত্যার আন্তর্জাতিক বিচার দাবি করছি। স্বর্ণার মতো আর যেন কেউ সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ না হারান সে বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সমগ্র বাংলাদেশের পক্ষ থেকে জানান দেবার চাই যে ফেলানির রক্ত এখনো শুকায় নাই, তারই মধ্যে তারা আমার আয়ের বোন স্বর্ণাকে নির্মমভাবে হত্যা করেছে। আগামীতে যদি এই ভারতীয় বিএসএফ যদি আমাদের বাংলাদেশের প্রতি আগ্রাসন চালায়, আমরা ছাত্র সমাজ কঠোর থেকে কঠোরভাবে এই আন্দোলন করে তুলব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর ওপরে ট্রাকের পেছনে বাসের ধাক্কার ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। ভোর ৫:১৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোর ৫:১৫টার দিকে সেতুর ১৩ নং পিলারের কাছে এসে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে ৩ যাত্রী নিহত হন। ঘটনাস্থলে পৌঁছে নিহত ৩ জন ও আহত ৮ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়। ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপত্তার অজুহাতে প্রকল্পের কাজ অর্ধেক করে দেশ ছেড়েছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ও কর্মকর্তারা। ফলে প্রায় ১ মাস ধরে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আখাউড়া ৪ লেন সড়কের নির্মাণ কাজ। পাশাপাশি প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আফওয়া কাউসার ইমরানের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। ২০১৭ সালে একনেকে অনুমোদনের পর ২০২০ সালে প্রকল্পের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও নানা সংকটে প্রকল্পটির মেয়াদ ২ দফা বাড়িয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত করা হয়। এখন পর্যন্ত কাজের অগ্রগতি ৫২%। গেল ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নিরাপত্তার অজুহাতে নিজ দেশে ফিরে যায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও তাদের কর্মকর্তা কর্মচারীরা। ফলে প্রায় ১ মাস ধরে পুরোপুরি বন্ধ প্রকল্পটির কাজ। একই সাথে থেমে গেছে প্রকল্পের বিভিন্ন অংশের ব্রিজ কালভার্ট নির্মাণের কাজও। এতে ঘাটুরা, বিরাসার, উজানিসা, ধরখার সহ বিভিন্ন পয়েন্টের বেহাল সড়কে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। সংকট সমাধানে দ্রুত সরকারি উদ্যোগের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। ব্রাহ্মণবাড়িয়ার রাস্তায় যে পরিস্থিতি, মানে গর্ত বইরা, মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে। আমাদের যে দুর্ভোগ, দাঁড় থেকে আইতে যত সময় লাগে বেশি রোদ, এর থেকে একটু সময় লাগে মানে ফোরতলা। এই রাস্তাটা অনেক ভাঙা, বৃষ্টি হইলে গাড়ি চলাচল একদম বন্ধ হয়ে যায়। প্যাসেঞ্জার আসে না, যাত্রী আসে না, যাত্রী যাইতে আসে না, খুব কষ্ট হয়েছে। আমরা 50.58 কিলোমিটার দীর্ঘ প্রকল্পের আশুগঞ্জ থেকে ধরখার পর্যন্ত 39 কিলোমিটার সড়ক নির্মাণ কাজ চলমান জানিয়েছে প্রকল্প ব্যবস্থাপক। তবে প্রকল্পের ভবিষ্যৎ নির্ভর করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের ফিরে আসার উপর। বারবার তাদের হাইকমিশনের যে নিরাপত্তা সংক্রান্ত সবুজ সংকেত না পেলে তারা আসবে না, তারা এটাই আমাদেরকে জানাচ্ছে। এবং তারা না আসলে যেহেতু এখানে কোনো কাজ করার সুযোগ নাই, সেহেতু রাস্তাটা রিপেয়ার করাও যাচ্ছে না এবং রিপেয়ার করার দায়িত্বটা আসলে ঠিকাদারের হাতেই ছিল। ভারতীয় ঋণ সহায়তা এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ৫,৭৯১ কোটি টাকায় বাস্তবায়িত হচ্ছে সড়কটি। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়াও ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvb নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুণ্ডু। আল্লাহ হাফেজ।